সফট প্রকৃতির মানুষ বেশ অ্যাডজাস্ট করতে পারেন, সহজে উত্তেজিত হতে পছন্দ করেন না, সমস্ত বিষয়কে নিজের জ্ঞান, নিজের ধ্যান, নিজের ধারণার সাহায্যে ব্যাখ্যা করবার একটা ক্ষমতা তার মধ্যে রয়েছে। এই মীন রাশি, মীন লগ্নের মানুষ তারা অত্যন্ত সফট। এদের মধ্যে কিন্তু অপরকে অ্যাকসেপ্ট করবার মেন্টালিটি থাকে, কিন্তু যদি আমরা শ্রেণীকরণ বা বর্গীকরণ করে থাকি সেই ক্ষেত্রে অপর রাশির তুলনায় কর্কটের সফটনেস কিন্তু অনেকটাই বেশি। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, কুম্ভ বায়ুতত্ত্বের রাশি হলেও কুম্ভের যে প্রবাহমান অংশ সেটা কিন্তু জল। যখন আমরা কুম্ভকে অনুভব করবার চেষ্টা করি তখন কিন্তু কুম্ভের নমনীয় দিকটি আমাদের চোখে পড়ে। এবং মিথুন রাশি বুধের দ্বারা প্রভাবিত, বায়ুতত্ত্বের দত্তক প্রকৃতির রাশি, স্বাভাবিকভাবেই এদের মধ্যে একটা সফটনেস দেখতে পাওয়া যায়। এই রাশি দুটির মানুষরা একটু নিষ্পৃহ প্রকৃতির, অর্থাৎ কোনো বিষয় কেমন ঘটছে, কিভাবে হচ্ছে, এদের মধ্যে বিরাট যে হেলদোল দেখতে পাওয়া যায় তা কিন্তু একেবারেই নয়। কিন্তু এদের মধ্যে তা সত্ত্বেও একটা সবকিছুকে মানিয়ে নেওয়া, অ্যাকসেপ্ট করা, গ্রহণ করার মানসিকতা দেখতে পাওয়া যায়। অর্থাৎ এরা কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি, সিচুয়েশন এগুলিকে গুছিয়ে অ্যাকসেপ্ট করতে পারেন। যদিও মেষের ক্রোধ দীর্ঘস্থায়ী নয়, তথাপি মেষ রেগে গেলে যতক্ষণ সেই ক্রোধ থাকবে ততক্ষণ কিন্তু বিধ্বংসী সে, ততক্ষণের মধ্যেই কিন্তু সমস্ত কিছু পারিপার্শ্বিক পরিস্থিতি ধ্বংসপ্রাপ্ত হবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশির ধর্ম, বিশুদ্ধ জ্যোতিষ নিয়ে আলোচনা করব আজকে আমরা। 12টি রাশির প্রত্যেকটি পরস্পরের থেকে আলাদা। কেউ এরা উগ্র, কেউ কিছুটা শান্ত, কেউ অ্যাডজাস্টেবল, কেউ আবার একদমই অ্যাডজাস্ট করতে পারেন না, রেগে যাওয়ার টেন্ডেন্সি কারোর মধ্যে থাকে, কেউ আবার শান্তভাবে প্রত্যেকটি বিষয়ের গভীরে প্রবেশ করবার চেষ্টা করেন। এই যে বিভিন্ন রকম ধর্ম, বিভিন্ন রকম কোয়ালিটি, বিভিন্ন রকম প্রতিভা প্রত্যেকটি রাশিকে আলাদা করে ফেলে একে অপরের থেকে। এর মাধ্যমে কিন্তু প্রত্যেকটি রাশির নিজস্বতা তৈরি হয়। আজকে আমরা আলোচনা করব সবচেয়ে কোমল কিংবা সবচেয়ে স্নিগ্ধ প্রকৃতির রাশি। সবচেয়ে কোমল রাশি, সবচেয়ে স্নিগ্ধ রাশি, এদেরকে খুঁজে বার করা এটা কিন্তু রিয়েলি টাফ। যদি আমরা কেবলমাত্র রাশির ধর্ম হিসেবে ভাবি তাহলে বিহেভিয়ারের দিক থেকে সবচেয়ে কোমল রাশি তারা কিন্তু হবেন কন্যা রাশির মানুষরা। সফট প্রকৃতির মানুষ বেশ অ্যাডজাস্ট করতে পারেন, সহজে উত্তেজিত হতে পছন্দ করেন না, সমস্ত বিষয়কে নিজের জ্ঞান, নিজের ধ্যান, নিজের ধারণার সাহায্যে ব্যাখ্যা করবার একটা ক্ষমতা তার মধ্যে রয়েছে। এই কন্যা রাশি বা লগ্নের মানুষদেরকেই আমরা আমাদের বিচারে সবচেয়ে স্নিগ্ধ, সবচেয়ে কোমল রাশির তালিকায় 1 নম্বরে রাখব। এই তালিকায় 2 নম্বরে আসবেন মীন রাশির মানুষরা। এদের মধ্যেও অ্যাডজাস্ট করবার ক্ষমতা অনেকটাই বেশি। বৃহস্পতির দ্বারা প্রভাবিত জলতত্ত্বের রাশি মীন। এই মীন রাশি, মীন লগ্নের মানুষ তারা অত্যন্ত সফট। এদের মধ্যে কিন্তু অপরকে অ্যাকসেপ্ট করবার মেন্টালিটি থাকে। এদের মধ্যে উগ্রতা অল্প বিস্তর থাকলেও তার বহিঃপ্রকাশ কিন্তু একেবারেই থাকে না। মীন রাশি, মীন লগ্নের মানুষরা সাধারণত ভীষণই সফট প্রকৃতির হয়ে থাকেন। সাধারণত পরোপকারী প্রকৃতির এই মীন রাশি বা লগ্নের মানুষরা তারা যখন রেগে যান তখন তো উগ্র বিহেভিয়ার করেন, সেটা একটি বিষয়, কিন্তু সাধারণভাবে বাহ্যিক মানুষজনের সঙ্গে এদের বিহেভিয়ার কিন্তু অত্যন্ত স্নিগ্ধ, অত্যন্ত সফট এবং অত্যন্ত পোলাইট। ফলে মীন রাশি বা লগ্নের মানুষদের সবচেয়ে কোমল রাশি, সবচেয়ে শান্ত রাশির তালিকায় 2য় স্থানে আমরা রাখব। এই তালিকাতে 3 নম্বরে আসবে 2টি রাশি। তার মধ্যে রয়েছেন কর্কট এবং রয়েছেন কুম্ভ রাশি। এই রাশির মানুষগুলি যে খুব শান্ত, খুব সফট তা কিন্তু নয়, কিন্তু যদি আমরা শ্রেণীকরণ বা বর্গীকরণ করে থাকি সেই ক্ষেত্রে অপর রাশির তুলনায় কর্কটের সফটনেস কিন্তু অনেকটাই বেশি। জল তত্ত্বের রাশি চন্দ্রের দ্বারা প্রভাবিত হওয়ার কারণে কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষদের মধ্যে একটা বাড়তি সফটনেস দেখতে পাওয়া যায়। খুব সহজভাবেই কর্কটের এই কমনীয়তা এটা কিন্তু আমাদের চোখে পড়ে। ঠিক একইভাবেই শনির দ্বারা প্রভাবিত বায়ুতত্ত্বের কুম্ভ রাশি, তার মধ্যেও কিন্তু আমরা একটা সফটনেস দেখতে পাই।
এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কুম্ভ বায়ুতত্ত্বের রাশি হলেও কুম্ভের যে প্রবাহমান অংশ সেটা কিন্তু জল। আমরা এই রাশিতে দেখতে পাই একটি কলসি থেকে একজন মানুষ তিনি জল ঢালছেন। এই যে জল তত্ত্বের একটা প্রভাব সরাসরি কুম্ভ বায়ুতত্ত্বের রাশি হওয়া সত্ত্বেও তার মধ্যে কিন্তু জল তত্ত্বের একটা ইম্প্যাক্ট স্পষ্ট দেখতে পাওয়া যায়। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের প্রত্যেকটি মানুষের মধ্যে এই জল তত্ত্বের প্রভাব থাকে। জল তত্ত্বের প্রবহমান অনুভূতির বাহ্যিক প্রকাশ এটা আমরা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাই। এবং কুম্ভের ক্ষেত্রে যখন আমরা এই প্রকাশ দেখতে পাই, যখন আমরা কুম্ভের অ্যাপিয়ারেন্সকে ক্যালকুলেট করবার চেষ্টা করি, যখন আমরা কুম্ভকে অনুভব করবার চেষ্টা করি, তখন কিন্তু কুম্ভের নমনীয় দিকটি আমাদের চোখে পড়ে। পরবর্তী পর্যায়ে আমরা আবার দুটি রাশিকে নিয়ে আসব। এদের মধ্যে রয়েছেন বৃশ্চিক এবং মিথুন। বৃশ্চিকের মধ্যে একটু ইম্পালসিভ বিহেভিয়ারের কারণে, চট করে রেগে যাওয়ার মেন্টালিটির কারণে বৃশ্চিককে আমরা এই পর্যায়ে রেখেছি। আদারওয়াইজ বৃশ্চিক কিন্তু যথেষ্টই শান্ত প্রকৃতির রাশি এবং বৃশ্চিককে না ঘাটালে, না ডিস্টার্ব করলে তার মধ্যে রাগ, তেজ, ক্রোধ ইত্যাদির বহিঃপ্রকাশ দেখতে পাওয়া যায় না। এবং মিথুন রাশি বুধের দ্বারা প্রভাবিত বায়ুতত্ত্বের দত্তক প্রকৃতির রাশি, স্বাভাবিকভাবেই এদের মধ্যে একটা সফটনেস দেখতে পাওয়া যায়। পরবর্তী পর্যায়ে অর্থাৎ 5 নম্বর র্যাঙ্কিংয়েও দুটি রাশি আসবে। এদের মধ্যে রয়েছে বৃষ এবং তুলা। শুক্রের দ্বারা প্রভাবিত দুটি রাশি, একটি পৃথ্বীতত্ত্বের, একটি বায়ুতত্ত্বের। এই রাশি দুটির মানুষরা একটু নিষ্পৃহ প্রকৃতির, অর্থাৎ কোনো বিষয় কেমন ঘটছে, কিভাবে হচ্ছে, এদের মধ্যে বিরাট যে হেলদোল দেখতে পাওয়া যায় তা কিন্তু একেবারেই নয়। এরা বিভিন্ন ঘটনাকে ইগনোর করতে পারে। ফলে এই ইগনোরেন্ট বিহেভিয়ারের জন্য এদের মধ্যে একটা নমনীয়তার ভাব, আচ্ছা ঠিক আছে ওটা হয়েছে, চলো ঠিক আছে মেনে নিলাম, আচ্ছা এই ঘটনাটা ঘটেছে, চলো অ্যাকসেপ্ট করে নেওয়া হলো। এই যে ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স, এইটা কিন্তু আমরা দেখতে পাই বৃষ এবং তুলার মধ্যে। ফলে শুক্র প্রভাবিত বৃষ এবং তুলা এই সারণীতে পরবর্তী পর্যায়ে আসবে। এবং শেষ সারিতে যারা আসবেন তারা হচ্ছেন অগ্নিতত্ত্বের 3টি রাশি, যার মধ্যে পরপর রয়েছে ধনু, সিংহ এবং মেষ। ধনু এবং সিংহের মধ্যে নমনীয়তা দেখতে পাওয়া যায় না, কিন্তু এদের মধ্যে তা সত্ত্বেও একটা সবকিছুকে মানিয়ে নেওয়া, অ্যাকসেপ্ট করা, গ্রহণ করার মানসিকতা দেখতে পাওয়া যায়। অর্থাৎ এরা কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি, সিচুয়েশন এগুলিকে গুছিয়ে অ্যাকসেপ্ট করতে পারেন। এরা গম্ভীর, এরা কিন্তু উগ্র সেইভাবে নন। ফলে এদের মধ্যেও একটা নমনীয়তা, কমনীয়তা দেখতে পাওয়া যায়। কিন্তু মেষের ক্ষেত্রে মেষ কিন্তু হঠকারী। তাই এই সিরিজে অর্থাৎ সবচেয়ে কোমল রাশির সিরিজে মেষ রাশি, মেষ লগ্নের মানুষরা কিন্তু একেবারেই শেষ সারিতে এসে পড়বে। 3টি অগ্নিতত্ত্বের রাশির মধ্যেও মেষের উগ্রতা কিন্তু তুলনামূলকভাবে বেশি এবং তাকে কন্ট্রোল করা যায় না। যদিও মেষের ক্রোধ দীর্ঘস্থায়ী নয়, তথাপি মেষ রেগে গেলে যতক্ষণ সেই ক্রোধ থাকবে ততক্ষণ কিন্তু বিধ্বংসী সে, ততক্ষণের মধ্যেই কিন্তু সমস্ত কিছু পারিপার্শ্বিক পরিস্থিতি ধ্বংসপ্রাপ্ত হবে। এছাড়াও আমাদের দেখতে হবে গ্রহদের প্রভাব, কোন গ্রহ কোন রাশিতে অবস্থান করে রয়েছে। সেই ক্ষেত্রে মীন রাশি বা কন্যা রাশির মানুষ তারাও কিন্তু উগ্র হয়ে উঠতে পারে, হিংস্র হয়ে উঠতে পারেন গ্রহ সন্নিবেশ, গ্রহদের অবস্থান ইত্যাদির সাপেক্ষে। তাই খেয়াল রাখতে হবে বর্তমান দশা, গ্রহ অবস্থান, নবাংশ কুণ্ডলী প্রত্যেকটি বিষয় দেখে আমরা কিন্তু আলটিমেটলি ডিসাইড করতে পারবো কোন মানুষটা উগ্র, কোন মানুষটা কোমল মানসিকতা সম্পন্ন। আমরা অবশ্যই রাশির ধর্মাবলীকে অস্বীকার করব না, কিন্তু সবসময় আমরা খেয়াল রাখব গ্রহদের উপস্থিতি বদলাতে পারে পরিস্থিতি। চলে আসবো আমরা আমাদের আলোচনার দ্বিতীয় পর্যায়ে। এই পর্যায়ে আমরা আপনাদের একজনের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের জন্ম তারিখ, সময়ের ভিত্তিতে। প্রশ্ন করেছেন অভিষেক সেন, 8/5/84, টাইম অফ বার্থ হলো 6:20 AM, প্লেস অফ বার্থ তমলুক, মেদিনীপুর ইস্ট। প্লিজ টেল মি when my financial condition will increase and second child can be beneficial or not. Mr. Abhishek Shen, if we observe your Janma Kundali, then the ascendant, that means the Lagna, it is Taurus, and the moon sign, that means the Janma Rashi, it is Cancer or Karkat. The 5th house is partially afflicted and 7th house is associated with Ketu and Uranus. So the decision for the second child will not be very good for you. And also the situation of your wife at the time of birth of your second child may be critical. So I will advise you not to take the second baby. Accordingly, your Lagna, that means your ascendant, is occupied by Rahu. So the financial condition, present financial scenario, it is not very good. And if you take the decision to have another child, to get one more child, then this decision will be very harmful. This decision will be very tough for you.
At present, your 11th house is occupied by Rahu, so your earning rate, it is quite low. And after May 2025, your earning, your financial status will be quite high and you will be able to survive in a good manner. But still, at that time also, I will suggest you not to take one more child. তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে, কারণ 10 লক্ষের যাত্রা সেটি সম্পূর্ণ হতে পারে কেবলমাত্র আপনাদের সাবস্ক্রিপশনের দ্বারা। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। মা শ্রী আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরো সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদি শক্তি। নমস্কার।